জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় হিসাব বিজ্ঞান, প্রোগ্রাম বিবিএ তৃতীয় বর্ষ, কোর্সের নাম ব্যাংকিং ও বীমা তত্ত্ব, আইন ও হিসাব, লেকচার 6। লেকচারের শিরোনাম ব্যাংকিং কোম্পানির আর্থিক বিবরণী সমূহ। উক্ত লেকচারের সাথে আছি আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি MM কলেজ যশোর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠদান শেষে তোমরা আর্থিক বিবরণীর সংজ্ঞা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, নিকাশ ঘরের সংজ্ঞা বলতে পারবে। চিরকুট পদ্ধতি কি সে সম্পর্কে জানতে পারবে। ব্যাংক হিসাব রক্ষণের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে পারবে। ব্যাংকের প্রয়োজনীয় হিসাবের বইসমূহ সম্পর্কে জানতে পারবে। ব্যাংক তহবিল সংগ্রহের উৎস সম্পর্কে আলোচনা করতে পারবে। ব্যাংকের আয় এবং ব্যয়ের যে খাতগুলো আছে সেই খাতগুলি সম্পর্কে জানতে পারবে। প্রফিট এবং লস অ্যাকাউন্টের ফরম্যাট সম্পর্কে জানতে পারবে। ব্যালেন্স শিটের আইটেম সম্পর্কে জানতে পারবে। আর সর্বশেষে টোটাল অপারেটিং ইনকাম একটি ম্যাথ এর মাধ্যমে, একটি প্রবলেম এর মাধ্যমে টোটাল অপারেটিং ইনকাম নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর্থিক বিবরণী সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রত্যেক ব্যবসায়ী তার কার্যকলাপের ফলাফল একটি নির্দিষ্ট সময় পর পর জানতে চায় এবং একটি নির্দিষ্ট সময় শেষে যে আর্থিক অবস্থা আছে এই আর্থিক অবস্থা সম্পর্কে মালিক বা কর্তৃপক্ষ জানতে চায়। তো কোনো একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের ব্যবসায়িক লেনদেনগুলোর ফলাফল এবং নির্দিষ্ট সময়ের সমাপ্ত দিনে প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা আছে সেটি জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেই বিবরণীকেই মূলত আমরা আর্থিক বিবরণী বলি। তো শিক্ষার্থীরা, তো আর্থিক যে ফলাফল সম্পর্কে আমরা জানতে পারি আমরা মূলত এক্ষেত্রে যে একটি প্রতিষ্ঠানের মোট লাভ কত, একটি প্রতিষ্ঠানের নিট লাভ কত, অথবা একটা নির্দিষ্ট সময় শেষের দিনে অর্থাৎ আর্থিক বছরের শেষের দিনে উক্ত প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায়ের পরিমাণ কত তা জানার জন্য যে বিবরণী নির্ণয় করা হয় বা প্রস্তুত করা হয় সেই বিবরণীকে আমরা আর্থিক বিবরণী বলি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি যে পাশের ছবিতে আমরা এই যে ছোট ছোট বিল্ডিং গুলো যদি একটি ব্যাংক হিসেবে কল্পনা করি, একটি ব্যাংক হিসেবে যদি কল্পনা করি, আর মাঝখানে একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের হস্তক্ষেপে কোনো কিছু নিষ্পত্তি হচ্ছে। তো এভাবে নিষ্পত্তির ক্ষেত্রে যদি কেন্দ্রীয় ব্যাংক মধ্যস্থকারী হিসেবে কাজ করে তাহলে সেই ব্যবস্থাকেই আমরা বলি নিকাশ ঘর। তো সেক্ষেত্রে তারা আমরা বলতে পারি নিকাশ ঘর হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে একটি নির্দিষ্ট এলাকায় একটি নির্দিষ্ট দিনে আন্তঃব্যাংকিং যে লেনদেন আছে, দেনা পাওনা আছে সেটি সম্পাদিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যে নিকাশ ঘরের মাধ্যমে বিভিন্ন যে ব্যাংক ব্যবস্থা আছে সেই ব্যাংক ব্যবস্থার পারস্পরিক যে দেনা পাওনা আছে দেনা পাওনা গুলো নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চিরকুট পদ্ধতির সংজ্ঞা সম্পর্কে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ব্যাংক আমাদের অর্থ উত্তোলনের জন্য, অর্থাৎ আমরা যারা আমানতকারী আছি আমানতকারীদের অর্থ উত্তোলনের জন্য চেক বই প্রদান করে থাকে এবং ব্যাংক একই সাথে আমরা যদি কোনো অর্থ জমা দিতে চাই
সেক্ষেত্রে আরেক ধরনের বই আমাদেরকে দেয় জমা রসিদ, যেটির নাম। তো এই কোনো লেনদেন সংগঠিত হওয়ার পর উক্ত চেক বই এবং রসিদ বই ব্যবহার করে যদি ব্যাংক তার খতিয়ান খতিয়ানে উক্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করে, তাহলে সেই পদ্ধতির নাম মূলত আমরা চিটকুট পদ্ধতি বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি মনোগ্রামের সাহায্যে চিটকুট পদ্ধতিটির যে লেজারের মাধ্যমে যে পোস্টিং দেওয়া হয় সেটি দেখানোর চেষ্টা করেছি। তো শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে ব্যাংকের সাথে লেনদেন সম্পাদনের ক্ষেত্রে প্রত্যেক আমানতকারীর চেক বই এবং জমা স্লিপ দেওয়া হয়। আমানতকারীরা অর্থ উত্তোলনের জন্য চেক বই ব্যবহার করে থাকে এবং জমা দেওয়ার ক্ষেত্রে জমা রসিদ বই ব্যবহার করে। আমানতকারীদের ব্যবহৃত এই সকল চেক এবং জমা রসিদ হতে সরাসরি খতিয়ানে লেনদেনগুলো লিখনের পদ্ধতি হচ্ছে চিরকুট পদ্ধতি। তাহলে চিরকুট পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে আমানতকারীর চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে এবং জমা রসিদের মাধ্যমে অর্থ জমা দেয়। উক্ত দুটি লেনদেন সংগঠিত হওয়ার প্রেক্ষাপটে ব্যাংক সেটি আবার খতিয়ানভুক্ত করে, সরাসরি খতিয়ানভুক্ত করে। এই যে পৃথক দুটি পদ্ধতির সমন্বিত রূপের মাধ্যমে সরাসরি খতিয়ানে লেখার পদ্ধতি, এই লেখার পদ্ধতিটার নামই হচ্ছে চিরকুট পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক হিসাব রক্ষণের মৌলিক বৈশিষ্ট্যগুলি আমরা এবার জানব। চিরকুট পদ্ধতিতে হিসাব রক্ষণ। ব্যাংক চিরকুট পদ্ধতিতে হিসাব সংরক্ষণের ব্যবস্থা করে। এক্ষেত্রে ব্যাংক আমানতকারীদেরকে অর্থ জমা দেওয়ার জন্য এক ধরনের জমা রসিদ বই সরবরাহ করে এবং অর্থ উত্তোলনের জন্য যে চেক প্রদান করে, উক্ত চেকের মাধ্যমে এবং জমা রসিদের মাধ্যমে লেনদেন সম্পন্ন হলে ব্যাংক তা সরাসরি খতিয়ানভুক্ত করে। ব্যাংকের যে নিজস্ব বই আছে সেখানে খতিয়ানভুক্ত করে। মিশ্র পদ্ধতিতে উদ্বৃত্তপত্র প্রণয়ন। ব্যাংক একটি নির্দিষ্ট মিশ্র পদ্ধতিতে উদ্বৃত্তপত্র প্রণয়ন করে। এক্ষেত্রে ব্যাংক নগদ এবং ব্যাংক জমাকে সম্পত্তি হিসেবে উদ্বৃত্তপত্রে প্রথমে প্রদর্শন করে এবং এছাড়াও ব্যাংক ক্রমান্বয়ে যে সম্পত্তি তার বেশি সে সম্পত্তিগুলো উদ্বৃত্তপত্রে আগে অগ্রাধিকার ভিত্তিতে সাজিয়ে লিপিবদ্ধ করে। ব্যাংক দায় প্রদর্শনকালে যে সকল দায়গুলো পরে পরিশোধ করা হবে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সামনের সারিতে লিপিবদ্ধ করে। বিধিবদ্ধ সঞ্চিত তহবিল। ব্যাংক একটি বিধিবদ্ধ সঞ্চিতি তহবিল বাধ্যতামূলকভাবে ব্যাংকে জমা রাখতে হয় এবং এটি ব্যাংকিং আইন অনুযায়ী বাধ্যতামূলক, ধারা 24 অনুযায়ী বাধ্যতামূলক। প্রত্যেক বছর 20% হারে উক্ত সঞ্চিতি বাধ্যতামূলকভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হয়। যতদিন না ব্যাংকের যে আদায়কৃত মূলধন আছে, আদায়কৃত মূলধনের সমান যতদিন এই সঞ্চিতি না হবে ততদিন পর্যন্ত বাধ্যতামূলকভাবে ব্যাংকে 20% হারে তার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আগামের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা। উদ্বৃত্তপত্র সম্পত্তি প্রদর্শনকালে আগাম শিরোনামে যে সকল বিষয়ের উল্লেখ থাকবে তাদের প্রতিটি ব্যাখ্যা ব্যাংকিং রেগুলেশন আইন অনুসারে 9টি ভাগে ভাগ করে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, পরিভাষার শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, পরিভাষার শব্দ বলতে আমরা বুঝি
যে ব্যাংক হিসাবের ক্ষেত্রে একাধিক পরিভাষা ব্যবহার করা হতে পারে, যেমন চাহিদা মাত্র দেয়, স্বল্প মেয়াদী নোটিশে দেয়, বিলের স্বীকৃতি, পৃষ্ঠা অঙ্কন ইত্যাদি ইত্যাদি পরিভাষাগুলো ব্যাংক ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখবো যে ব্যাংকে প্রয়োজনীয় হিসাবের বই সমূহ, অর্থাৎ ব্যাংক তার প্রয়োজনে কোন কোন হিসাব বইগুলো সচরাচর সংরক্ষণ করে ইত্যাদি বিষয়গুলো আমরা এবার জেনে নিই। ব্যাংক নগদান বই সংরক্ষণ করে। ব্যাংকের যে লেনদেন, অধিকাংশ লেনদেনই মূলত নগদের ভিত্তিতে সম্পাদিত হয় বা সম্পূর্ণ হয়। এক্ষেত্রে ব্যাংক তিন প্রকারের নগদ বই ব্যবহার করে: ডেইলি কাউন্টার রিসিপ্ট বুক, ডেইলি কাউন্টার পেমেন্ট বুক, জেনারেল ক্যাশ বুক। এই তিন প্রকারের নগদান বই ব্যাংক মূলত ব্যবহার করে তার প্রতিনিয়ত যে ক্যাশ ভিত্তিক যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো যথাযথভাবে সংরক্ষণের জন্য। এছাড়াও ব্যাংক বিভিন্ন সহায়ক বই এবং রেজিস্টার ব্যবহার করে থাকে। বিভিন্ন সহায়ক বা রেজিস্টার বইয়ের ক্ষেত্রে ব্যাংক বিল পেমেন্ট বুক ব্যবহার করে থাকে, জার্নাল প্রপার বুক ব্যবহার করে থাকে, ডিমান্ড ড্রাফট রেজিস্টার বুক ব্যবহার করে থাকে, বিল কালেকশন রেজিস্টার ব্যবহার করে থাকে, বিল ডিসকাউন্টেড বুক ব্যবহার করে থাকে ব্যাংক। এছাড়াও ব্যাংক বিভিন্ন খতিয়ান বইয়ের সহযোগিতা নিয়ে তাদের যে দৈনন্দিন যে কাজ আছে সেই কাজগুলো সম্পাদন করে থাকে। এক্ষেত্রে ব্যাংক খতিয়ানের ক্ষেত্রে যে সকল লেজার গুলো ব্যবহার করে, একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট লেজার, সেভিং অ্যাকাউন্টস লেজার, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট লেজার, ইনভেস্টমেন্ট লেজার, জেনারেল লেজার ইটিসি। খতিয়ান বইগুলো বা লেজার গুলো ব্যাংক ব্যবহার করে থাকে তাদের যে দৈনন্দিন যে হিসাবগুলো আছে হিসাবগুলো লিপিবদ্ধ করার ক্ষেত্রে, লেনদেনগুলো লিপিবদ্ধ করার ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রেই জেনেছিলাম যে ব্যাংক তহবিলের যে উৎস আছে সেই উৎসগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে ব্যাংকের নিজস্ব উৎস, আর একটি হচ্ছে ধার করা উৎস। তো ব্যাংক মূলত এই দুই ধরনের উৎস থেকে তাদের যে মূলধন এই তহবিল সংগ্রহ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখানোর চেষ্টা করেছি শেয়ার এবং ঋণপত্র ইস্যুর মাধ্যমে ব্যাংক তহবিল সংগ্রহ করে থাকে মুনাফার অংশ বিশেষ সঞ্চিতি করে। যেমন আমরা দেখলাম যে বিধিবদ্ধ যে সঞ্চিতি আছে, বিধিবদ্ধ সঞ্চিতির মাধ্যমে ব্যাংক তার যে তহবিল আছে সেই তহবিলটি বর্ধিত করে। এছাড়াও সাধারণ রিজার্ভ অথবা লভ্যাংশ সমতাকরণ তহবিল ইত্যাদি বিভিন্ন তহবিলের মাধ্যমে ব্যাংক অর্থ সংগ্রহ করে থাকে। জনগণের নিকট থেকে বিভিন্ন আমানত সংগ্রহ করা ব্যাংকের অন্যতম মূল তহবিল গঠনের অন্যতম অংশ, এটি একটি বৃহৎ অংশ। এছাড়াও ব্যাংক সর্বশেষে কেন্দ্রীয় ব্যাংক হতে অর্থ সংগ্রহের মাধ্যমে ব্যাংক তহবিল বৃদ্ধি করে। শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে ব্যাংক তহবিল মূলত দুটি উৎস থেকে সংগৃহীত হয়। একটি হচ্ছে তার নিজস্ব উৎস এবং যেটি তার নিজস্ব মূলধনের অংশ, এবং বিভিন্ন ধরনের যে সঞ্চিতি আছে সেই সঞ্চিতির মাধ্যমে ব্যাংক নিজস্ব উৎস থেকে মূলধন সংগ্রহ করে। এছাড়াও ব্যাংক ধার করা অর্থে বিভিন্ন জায়গা থেকে মূলধন সংগ্রহ করে, যেমন আমানত থেকে সংগ্রহ করতে পারে অথবা বিভিন্ন জায়গা থেকে সে ঋণ নিয়েও সংগ্রহ করতে পারবে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংক সর্বশেষ মূলধন সংগ্রহের হাতিয়ার হিসেবে। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা ব্যাংকের আয় ব্যয়ের খাত সম্পর্কে জানবো। সেক্ষেত্রে আমরা বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞায় জেনেছি যে ব্যাংক জনগণের নিকট থেকে স্বল্প সুদে আমানত সংগ্রহ করে এবং অধিক সুদে উক্ত আমানতের একটি বড় অংশ বিনিয়োগ করে, অর্থাৎ ঋণ প্রদান করে। এই যে দুই সুদের যে পার্থক্য, এই পার্থক্যই মূলত ব্যাংকের আয়, অর্থাৎ স্বল্প সুদে আমানত সংগ্রহ করা এবং বেশি সুদে বিনিয়োগ করা বা ঋণ দেয়া, এই যে সুদের যে পার্থক্য, এটি মূলত ব্যাংকের আয়ের অন্যতম প্রধান উৎস। এছাড়াও ব্যাংক বিভিন্ন খাত থেকে আয় করে থাকে। আয়ের খাতগুলো আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু দেখি। জমাকৃত উত্তোলন এবং প্রদত্ত ঋণের সুদ, অর্থাৎ যে সুদ প্রদান করে, ঋণ প্রদান করে, সেই ঋণের যে সুদ, সেই সুদই হচ্ছে ব্যাংকের আয়ের প্রধান উৎস। বিভিন্ন খাতে বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ। এছাড়াও বিল ভাঙানোর যে বাটা, একটা নির্দিষ্ট মেয়াদের বিল, উক্ত মেয়াদ পূর্তির আগে ব্যাংক বাটা করার ব্যবস্থা করে এবং নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হলে ব্যাংক গ্রাহকের কাছ থেকে উক্ত পূর্ণ অর্থ আদায় করে। তো এই যে বাটা এবং পূর্ণ অর্থ, এই দুটো যে পার্থক্য, সেটি ব্যাংকের আয়ের একটি অন্যতম অংশ। চলতি হিসাবে ধার্যকৃত চার্জ, আমরা জানি যে ব্যাংক সঞ্চয়ী হিসাব এবং স্থায়ী হিসাবের যে সুদ হয়, এই সুদ আমানতকারীকে প্রদান করে, কিন্তু চলতি হিসাবে বরং ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কর্তন করে। উক্ত চার্জ ব্যাংকের একটি আয়। বিভিন্ন কাজ সম্পাদনের জন্য প্রাপ্ত কমিশন, বৈদেশিক মুদ্রার লেনদেনের জন্য প্রাপ্ত কমিশন, চেক এবং বিল আদায়ের কমিশন, ব্যাংক ড্রাফট পে অর্ডার কমিশন, স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য মূল্যবান যে ধাতু বিক্রয়ের মাধ্যমে অর্জিত আয়। এছাড়াও ব্যাংক বিভিন্ন খাত থেকে ব্যাংক আয় করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যাংকের ব্যয়ের খাত সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা নিশ্চয় আমাদের মনে আছে যে আমানতকারীদের যে অর্থ ব্যাংক জমা রাখে, তার জন্য একটি সুদ প্রদান করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, বিভিন্ন ধরনের আমানতের উপর প্রদেয় যে সুদ, সেটি ব্যাংকের ব্যয়ের অন্যতম খাত। এছাড়াও কর বাবদ প্রদেয় বিভিন্ন অর্থ সরকারকে প্রদান করতে হয়, সেটি ব্যাংকের ব্যয়ের অন্যতম খাত। পরিচালনা সংক্রান্ত যে বিভিন্ন ব্যয় আছে, যে অপারেটিং বিভিন্ন যে এক্সপেন্সেস আছে, সেগুলো ব্যাংকের ব্যয়ের অন্যতম উৎস। এছাড়াও বিভিন্ন যে সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হয়, উক্ত সম্পত্তি রক্ষণাবেক্ষণের খরচ, প্রশাসনিক বিভিন্ন ব্যয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, সম্পত্তির অবশ্যই ইত্যাদি হচ্ছে ব্যাংকের ব্যয়ের অন্যতম খাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি ব্যাংকের প্রফিট এবং লস অ্যাকাউন্টের আইটেমগুলো সম্পর্কে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের টোটাল যে আয় আছে, সেই আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিই, এবং তাহলে আমরা একটি নির্দিষ্ট সময় শেষে আমাদের লাভ বা লস কত আছে সেটি আমরা নির্ণয় করতে পারি। তো ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন যে আয় আছে, এই আয়গুলোকে যদি আমরা একত্রিত করি, অর্থাৎ ব্যাংকের যে অপারেটিং ইনকাম আছে এবং নন অপারেটিং যে সকল ইনকাম গুলো আছে, সেই ইনকাম গুলো আমরা একত্রে করে টোটাল যে আমরা ইনকাম পাবো, সেখান থেকে যদি ব্যাংকের অপারেটিং এক্সপেন্সেস এবং নন অপারেটিং যে সকল এক্সপেন্সেস আছে, সেগুলো যদি আমরা বাদ দিই, তাহলে আমরা নেট ইনকাম বিফোর প্রভিশন পাবো। এর সাথে আমরা বিভিন্ন যে প্রভিশন আছে, এই প্রভিশন গুলো যদি সমন্বয় করি, তাহলে আমরা পাবো নেট ইনকাম বিফোর ট্যাক্স। এর সাথে যদি আমরা প্রভিশন ফর ট্যাক্সেশন বাদ দিই, তাহলে নেট প্রফিট আফটার ট্যাক্সেশন পাবো।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি ব্যালেন্স শিটের আইটেমগুলো সম্পর্কে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বেই জেনেছি যে ব্যাংক একটি নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী তার যে সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোকে ক্লাসিফাইড করে থাকে এবং প্রেজেন্টেশন করে থাকে। সেক্ষেত্রে ব্যাংকের যে ক্যাশ আছে, ক্যাশ তার নিজের কাছে যেটা আছে এবং বাংলাদেশ ব্যাংকে যেটি আছে সেটিকে দেখায় উদ্ধৃত পত্রে, এবং ব্যাংকের যে ব্যাংকের নিজের কাছে এবং ব্যাংকের অন্য কোনো ব্যাংকে যদি কোনো অর্থ বা ডিপোজিট থেকে থাকে তাহলে সেগুলো ব্যাংক দেখায়। এছাড়াও ব্যাংকের সহজে রূপান্তরযোগ্য, ক্যাশে রূপান্তরযোগ্য এমন কোনো সম্পত্তি থাকে সেগুলো ব্যাংক প্রদর্শন করে। এছাড়াও ব্যাংকে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে কোথাও, এবং ব্যাংক যদি কোথাও লোন দেয় অথবা বিনিয়োগ করে থাকে দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী, সেগুলো ব্যাংক প্রদর্শন করে উদ্ধৃত করতে। এভাবে ব্যাংক টোটাল অ্যাসেট নির্ণীত হয় এবং টোটাল অ্যাসেট গুলো আউটার কলামে আমরা বসাই। লায়াবিলিটিস এবং ক্যাপিটাল সাইডে আমাদের যে সকল আইটেম গুলো থাকে সেটির ভিতরে ড্রয়িংস ফ্রম আদার ব্যাংক, যদি অন্য ব্যাংক বা ইনস্টিটিউট থেকে যদি আমরা দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে থাকি সেটি আমরা আগে প্রদর্শন করি উদ্ধৃত করতে ব্যাংকের ক্ষেত্রে। এবং আমাদের যদি আমরা যে বিভিন্ন যে ফিক্সড ডিপোজিট বা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে যদি গ্রাহকের কাছ থেকে কোনো অর্থ সংগ্রহ করি সেটি আমরা দায়ের সাইডে দেখাই। এছাড়াও আমরা যদি বিভিন্ন যে আমাদের শেয়ার হোল্ডার্স ইকুইটি আছে, পেইড আপ ক্যাপিটাল আছে, আমাদের যে বিভিন্ন ধরনের রিজার্ভ আছে, এগুলো আমরা দায় সাইডে দেখাই। দেখানোর পরে আমাদের টোটাল যে দায় আছে টোটাল দায় আমরা নির্ণয় করি। এভাবে আমরা টোটাল অ্যাসেট এবং দায় নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটি ম্যাথ দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আমি ম্যাথটি পড়ছি। ফ্রম দ্য ফ্লোয়িং ইনফরমেশন, নিচের তথ্য হতে ক্যালকুলেট টোটাল অপারেটিং ইনকাম বাই অপারেটিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2019, অর্থাৎ 31শে ডিসেম্বর 2019-এর কিছু নিচে ইনফরমেশন দিয়ে আছে। ওই ইনফরমেশন থেকে আমাদের টোটাল অপারেটিং ইনকাম কত, টোটাল অপারেটিং ইনকামটা আমাদের নির্ণয় করতে হবে। এবিসি লিমিটেড 31st December 2019-এর কিছু তথ্য আমাদের এখানে দিয়ে আছে। তো শিক্ষার্থীরা, আমরা আইটেম গুলো একটু দেখে নিই। আমাদের ইন্টারেস্ট অন ডিসকাউন্ট, আমরা জানি যে ইন্টারেস্ট অন ডিসকাউন্ট ব্যাংকের একটি আয় এবং আয়ের অন্যতম খাত। তাহলে আমরা একটি আয় পেলাম। ইন্টারেস্ট অন ডিপোজিট ব্যাংকের একটি খরচ, অর্থাৎ যে ডিপোজিট নিয়েছে জনগণের কাছ থেকে সেটার সুদ প্রদান করেছে, তাহলে একটি খরচ। আমরা ইন্টারেস্ট অন ডিসকাউন্ট যে ইনকাম আছে সেটা থেকে আমরা বাদ দিয়ে দেখাবো অ্যামাউন্ট চার্জ অন কারেন্ট অ্যাকাউন্ট। আমরা জানি যে ব্যাংক স্থায়ী এবং সঞ্চয় হিসাবে একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করে, কিন্তু ব্যাংক চার্জ কাটে যদি সেটি কারেন্ট অ্যাকাউন্ট হয়, অর্থাৎ চলতি হিসাবে ব্যাংক গ্রাহকের কাছ থেকে চার্জ আদায় করে। কমিশন এন্ড এক্সচেঞ্জ হচ্ছে ব্যাংকের একটি আয়ের খাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটি নিশ্চয় আয়ের সাথে যোগ করব। কমিশন এন্ড এক্সচেঞ্জ আমরা দেখলাম। ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট থেকে যে ইনকাম হয়েছে সেটি নিশ্চয় আমাদের আয়। অনলাইন সার্ভিস চার্জ রিসিভ, আমরা অনলাইন সেবা দিয়েছি সেটির জন্য একটি সার্ভিস চার্জ কেটে রেখেছি, সেটি আমাদের ইনকাম। এছাড়াও আদার্স ইনকাম আছে আমাদের 20,000 টাকা আমাদের আদার্স ইনকাম আছে। এডিশনাল ইনফরমেশনে আমাদের বলা আছে রিবেট অন আনএক্সপায়ার্ড বিল ডিসকাউন্ট। আমরা জানি যে বিল ডিসকাউন্ট আমাদের একটি আয়, কিন্তু যদি সমন্বয়ে বলা থাকে যে রিবেট অন আনএক্সপায়ার্ড
ফেয়ার বিল ডিসকাউন্ট, তাহলে আমরা সেটি এর আগে যেটি আয় হিসেবে দেখাইছি সেটি আমরা সে আয় থেকে এখন সমন্বয় করব, অর্থাৎ আমরা আয় কম দেখাবো এখন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অঙ্কটার সলিউশন করে আসি। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবিসি ব্যাংক লিমিটেড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করছি ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2019। পার্টিকুলার্স আমরা দেখাইছি, আমরা দুটি টাকার ঘর দেখাইছি। তো শিক্ষার্থীরা, আমাদের ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট ইনকাম আমরা একটা শিরোনাম দিয়েছি। ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্ট আমাদের দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। আমরা দেখো আমাদের দেওয়া আছে আমাদের যে অ্যামাউন্টটা দেওয়া আছে আমরা সেটি আয় হিসেবে দেখাইছি, এবং লেস রিবেট অন আনএক্সপায়ার্ড বিল ডিসকাউন্ট, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়নি এমন 20,000 টাকা আমরা সেটাকে আয় হিসেবে দেখাবো না, আয় থেকে বরং আমরা এটা বাদ দিয়ে দেখাবো। তো বাদ দিয়ে দেখালাম, বাদ দিয়ে দেখানোর পরে সমন্বয় করার পর আমাদের এই অ্যামাউন্টটা থাকলো। এর থেকে আমরা যে ইন্টারেস্ট অন ডিপোজিট যেটা আমরা দেখছিলাম সেই ডিপোজিট বাবদ শিক্ষার্থীরা জনগণ যে টাকা আমাদের কাছে জমা রেখেছে ব্যাংক প্রতিষ্ঠানের কাছে, সেখান থেকে জনগণ একটি সুদ পাবে, তাহলে নিশ্চয় উক্ত সুদ আমাদের খরচ। এই জন্য আমরা আমাদের এই অ্যামাউন্টটা 7,19,000 আমরা বাদ দিব। আমরা বাদ দিলাম, আমরা ডিডাক্ট করলাম, করার পর আমাদের নেট ইনকাম আমরা পেলাম, আমরা বসালাম নেট ইনকামটা। এরপর আমাদের টোটাল যে অপারেটিং ইনকাম আছে, টোটাল অপারেটিং ইনকাম বাবদ আমরা অনেকগুলো আইটেম দেখছিলাম। আমরা যখন প্রবলেমটা করছিলাম তখনই আমরা ঠিক করছি যে কোনটি আমাদের আয় এবং কোনটি আমাদের ব্যয় হিসেবে গণ্য হবে, সেটি আমরা সমন্বয় করব। শিক্ষার্থীরা, আমরা দেখি আমাদের এক্ষেত্রে আমাদের আয় ছিল হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের উপর আমরা একটা চার্জ নিয়েছি, সেটি আমাদের আয় হিসেবে আমরা দেখাবো। আমাদের কমিশন অন এক্সচেঞ্জ সেটিও আমাদের একটি আয় হিসেবে আমরা দেখাবো। ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট। শিক্ষার্থীরা, তাহলে আদার্স ইনকামের ভিতরে আমাদের ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট আমরা দেখাচ্ছি। আমাদের কমিশন অ্যান্ড এক্সচেঞ্জ আছে 40,000 আমরা দেখালাম। অ্যামাউন্ট চার্জ অন কারেন্ট অ্যাকাউন্ট আমাদের প্রশ্নে দেওয়া ছিল 50,000 আমরা দেখাচ্ছি। অনলাইন সার্ভিস রিসিভ হয়েছে, আমাদের অনলাইন সার্ভিস দিয়েছি, সেটার জন্য একটা অ্যামাউন্ট আমরা পেয়েছি, দেখো 30,000 টাকা। আদার্স ইনকাম যেটা আমাদের ছিল, আদার্স ইনকাম বাবদ আমরা দেখাইছি, দেখো আমাদের 20,000 টাকা আমাদের এটি প্রশ্নপত্রে উল্লেখ আছে, দেখো আদার্স ইনকাম বাবদ আমাদের উল্লেখ আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেট ইনকামের সাথে এই যে আদার্স অপারেটিং ইনকাম যেগুলো আছে সেগুলি আমরা যোগ করলাম। যোগ করার পরে আমরা দেখো একটু বারের নিচে চলে এসছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে টোটাল অপারেটিং ইনকাম আমরা দেখাইছি। টোটাল অপারেটিং ইনকাম হচ্ছে আমাদের 13,26,000, 13,26,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের যে ইনকাম গুলো আছে সেই ইনকাম গুলো থেকে আমাদের যে ব্যয়গুলো আছে সেই ব্যয়গুলো আমরা বাদ দিয়েছি। ব্যয় বাদ দেওয়ার পরে আমাদের যে আদার্স অপারেটিং ইনকাম ছিল, অপারেটিং ইনকাম গুলো আমরা যোগ করেছি। যোগ করার পরে আমাদের এই যে নেট ইনকাম এবং অপারেটিং ইনকামের যে টোটাল করেছি, এবং টোটাল করার পরে আমরা টোটাল অপারেটিং ইনকাম পেয়েছি। শিক্ষার্থীরা, তাহলে আমরা নিশ্চয় টোটাল অপারেটিং ইনকাম নির্ণয় করতে শিখেছি, তোমরা নির্ণয় করতে পারবে এখন। শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠদানের শেষ পর্যায়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠদানের একদম শেষ প্রান্তে। আমরা আজকে যে জিনিসগুলো আমরা দেখেছি আজকের পাঠদানে, আমরা সেগুলি একটু রিভিউ করে আসি।
এবং রিভিউ করে আমরা আজকের পাঠদান শেষ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর্থিক বিবরণী কি আমরা সেটি জেনেছি। আমরা জেনেছি যে একটি নির্দিষ্ট সময় শেষে ব্যাংক একটি প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক অবস্থা জানার জন্য যে যে বিবরণীগুলো প্রস্তুত করতে হয়, উক্ত বিবরণী হচ্ছে আমাদের আর্থিক বিবরণী। এক্ষেত্রে আমরা জানতে চাই একটি নির্দিষ্ট সময় শেষে আমাদের কাছে নিট মুনাফা কত, আমাদের কাছে মোট মুনাফা কত এবং আমাদের মোট সম্পত্তি কত, মোট দায় কত। উক্ত তথ্যগুলো পাওয়ার জন্য আমরা যে সকল বিবরণী সহযোগিতা নেই সেই বিবরণীকে মূলত আমরা আর্থিক বিবরণী বলি। আমরা নিকাশ ঘর জেনেছি যে আন্তঃ ব্যাংকিং যে লেনদেন থাকে সেই লেনদেন নিষ্পত্তি করার যে ব্যবস্থা সেটির নামই হচ্ছে মূলত আমাদের নিকাশ ঘর। চিরকুট পদ্ধতি সম্পর্কে আমরা জেনেছি। চিরকুট পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য একটি জমা রসিদ দেওয়া হয়, গ্রাহকের টাকা জমা দেওয়ার জন্য একটি জমা রসিদ বই দেওয়া হয় এবং অর্থ উত্তোলনের জন্য চেক প্রদান করা হয়। উক্ত চেক এবং রসিদের মাধ্যমে লেনদেন সংগঠিত হওয়ার পর ব্যাংক তার খতিয়ানভুক্ত করে। শিক্ষার্থীরা, আমরা ব্যাংক হিসাব রক্ষণের মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি। মৌলিক বৈশিষ্ট্যের ভিতরে আমাদের প্রথমে ছিল চিরকুট পদ্ধতির চিরকুট পদ্ধতি ব্যাংক সংরক্ষণ করে। এছাড়া ব্যাংক আরো বিভিন্ন মৌলিক বৈশিষ্ট্য আমরা দেখি হিসাব রক্ষণের ক্ষেত্রে, যেমন ব্যাখ্যার প্রয়োজন হয়। ব্যাংকের প্রয়োজনীয় হিসাব বই সমূহ আমরা বিভিন্ন লেজার সম্পর্কে আমরা জেনেছি। আমরা 3 প্রকারের ক্যাশ বুক সম্পর্কে আমরা জেনেছি। ব্যাংকের আয় এবং ব্যয়ের যে খাতগুলো আছে, আয় ব্যয়ের খাতগুলো আমরা আলোচনা করেছি। আমরা দেখেছি যে ব্যাংকের আয়ের অন্যতম প্রধান খাত হচ্ছে যে আমানত জনগণের নিকট থেকে সংগ্রহ করে উক্ত আমানতের জন্য যে আমানতের কিছু অংশ রেখে বাকি অংশ ব্যাংক ঋণ প্রদান করে অথবা বিনিয়োগ করে। উক্ত ঋণের যে সুদ, ওই সুদই হচ্ছে মূলত ব্যাংকের অন্যতম প্রধান আয়ের উৎস। আমরা ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে জনগণের নিকট থেকে যে আমানত ব্যাংক সংগ্রহ করে উক্ত আমানতের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করতে হয়, যা ব্যাংকের ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যাংকের প্রফিট এবং লস অ্যাকাউন্ট এর ফরম্যাট সম্পর্কে জেনেছি। ব্যালেন্স শিট সম্পর্কে আমরা জেনেছি। আমরা টোটাল অপারেটিং ইনকাম নির্ণয় করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লেসন তৈরি করার জন্য আমি IAS 30 ব্যাংক কোম্পানি আইন 1991 অর্থনৈতিক সমীক্ষার সহযোগিতা দিয়েছি। সকলকে ধন্যবাদ।